পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আদায়, চূড়ান্ত হয়নি টোলের হার। তিস্তা চুক্তি অধরা থাকলেও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে হাসিনা মোদি বৈঠক, মত বিশ্লেষকদের। অমীমাংসিত ইস্যু সমাধানে সুদূরপ্রসারী পরিকল্পনার তাগিদ। ভারতের চেয়ে হাসপাতালের শয্যা সুবিধায় এগিয়ে বাংলাদেশ, রিপোর্ট ইউএনডিপির। সব রোগীর সমান সুযোগ নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। কয়েক ফুট পুরো বরফের চাদরে ঢাকা নিউ ইয়র্ক, রাস্তায় শিশুদের উচ্ছ্বাস, যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত করোনা টিকাদান কর্মসূচি। এবং ছুটির দিনে কক্সবাজার সৈকতে হুমড়ি খেয়ে পড়ছেন পর্যটকরা, নেই স্বাস্থ্যবিধির বালাই, হোটেল মোটেলে জমজমাট ব্যবসা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই পদ্মা সেতু প্রকল্পের খবর। স্বপ্নের পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ায় এখন অপেক্ষা যান চলাচল শুরুর। যাতায়াত নিরবচ্ছিন্ন রাখতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে আদায় হবে টোল। হার নির্ধারণে চলতি সপ্তাহে একটি কমিটি গঠন করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। আকাশ থেকে পদ্মা সেতুর টোল প্লাজার ছবি এটি। চালু হওয়ার পর সেতুর দুই প্রান্তে এরকম দুইটি টোল প্লাজা তৈরি করা হয়েছে। সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 55 কিলোমিটারের 6 লেনের এই সড়কে কোথাও থামবে না গাড়ি। সেতুতেও গাড়ির গতি নিরবিচ্ছিন্ন রাখতে সেখানে টোল আদায় হবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। 2019 সালে এজন্য কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের করা চুক্তি অনুযায়ী এখানে প্রযুক্তি ব্যবহার করে আদায় করা হবে টোল। নির্মাণ ব্যয় 30,000 কোটি টাকা তুলে আনতে সেতুতে চলাচলকারী যানবাহনের জন্য একটি টোলের হার প্রস্তাব করেছে সেতু মন্ত্রণালয়। 15 বছর পর এই টোল আরও 10% বাড়ানো হবে। মোট 35 বছর আদায় করা হবে টোল। সাধারণত বিদেশি অর্থে সেতু নির্মাণ করা হলে টোল আদায়ে দাতাদের নানা শর্ত থাকে। তবে নিজেদের অর্থে নির্মিত এই সেতুতে টোল সহনীয় পর্যায়ে আদায় হবে, এমনটাই প্রত্যাশা এ রুটে যানবাহন চলাচলকারীদের। এক্ষেত্রে মাওয়া ফেরি ঘাটে যে হারে ফি দিয়ে যানবাহন চলাচল করে থাকে, শেষ পর্যন্ত সেটাকেই গুরুত্ব দেওয়া হতে পারে। টোলের ব্যাপারে আমাদের সেতু বিভাগ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সিস্টেমটা হলো যেখানে ফেরি চলাচল করে সেখানে ফেরি ভাড়া যেটা সেটা প্লাস কিছুটা বাড়িয়ে টোল হার নির্ধারণ করা হয়। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। টোল থেকে আদায় করা অর্থ সেতুর রক্ষণাবেক্ষণের কাজেও ব্যয় করা হবে। প্রতিদিন গড়ে 24,000 যানবাহন চলতে পারবে এই সেতুতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে গতবারের চেয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইউএনডিপির রিপোর্ট বলছে হাসপাতালের শয্যা সুবিধায় ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন শয্যার সুযোগ সব রোগীর সমানভাবে পাচ্ছেন না। সেই সঙ্গে ভাবাচ্ছে চিকিৎসক ও সহায়ক জনবলের তীব্র সংকট। বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের অসন্তোষ থাকলেও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের চেয়ে হাসপাতালে বাংলাদেশের মানুষের শয্যা সুবিধা বেশি। বাংলাদেশে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8টি শয্যা রয়েছে, যেখানে ভারত ও পাকিস্তানে রয়েছে 6টি করে শয্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকলেও শয্যার সুযোগ সমানভাবে পাচ্ছেন না সব এলাকার রোগী। বরিশালের যে হাসপাতাল যেগুলো আছে সেগুলো যতটুকু শয্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে চট্টগ্রামে। আবার আপনার খুলনায় যে শয্যা সংখ্যা আছে তার চেয়ে অনেক বেশি আছে ঢাকা শহরে। এই যে বৈষম্য, প্রপার হেলথ ইমপ্রুভের প্রথম কন্ডিশন হইল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল বেডস এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ দি হসপিটাল স্টাফ। তবে চিকিৎসকের তীব্র সংকটের বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনেও। ভারতে প্রতি 10,000 নাগরিকের জন্য গড়ে 8.6 জন চিকিৎসক আছেন, বাংলাদেশে এই সংখ্যা 5.8। 50,000 থেকে 60,000 চিকিৎসক এখন বেকার, এবং প্রত্যেক বছর এই বেকারত্বের সাথে
আরও নতুন করে পাশ করা অসংখ্য চিকিৎসক যুক্ত হচ্ছে। তো এখন আসলে আমরা যদি এই চিকিৎসকদেরকে কাজে লাগাতে চাই তাহলে আমাদের পদ তৈরি করতে হবে। নার্স, ওয়ার্ড বয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ সহায়ক জনবল না বাড়ালে চিকিৎসক ও শয্যার সুবিধা কাজে আসবে না বলেও মত বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণে পাহাড়ি টিলা কেটে মাটি যোগানের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরিবেশ ধ্বংসেও নীরব স্থানীয় প্রশাসন। ঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। তীব্র তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সর্বোচ্চ প্রায় 40 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের রেকর্ডের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। তুষার ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। শুভ্র চাদরে ঢাকা নিউ ইয়র্ক। তুষারপাত যেমন ভোগান্তি বাড়িয়েছে, তেমনি শিশুদের জন্য আনন্দও বটে। বছরের প্রথম তুষারপাতে নিউ ইয়র্কের রাস্তায় ব্যাপক উপভোগ করতে দেখা যায় শিশুদের। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি যুক্তরাষ্ট্রের শিশুরা, কিন্তু বাড়ির আঙিনায় তুষারপাত যেন এনে দিয়েছে এক টুকরো স্বস্তি। আর তাই করোনার স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে রাস্তায় বের হয়েছেন বাবা মায়েরা। বাচ্চারাও খুব এনজয় করছে, স্নোতে খেলাধুলা করছে। তারা নেমে এই বছরের প্রথম এত বেশি স্নোটাকে খুব চমৎকারভাবে এনজয় করছে। একটা খারাপ সময় পার করছিলাম আমরা। ঘরে বসে টেলিভিশন দেখা ছাড়া কিছুই করার ছিল না। আমরা এই দিনটি জন্য অপেক্ষায় ছিলাম। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে নিউ ইয়র্কের বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেখানে তুষারের স্তর জমেছে প্রায় 40 ইঞ্চি, যা 2017 সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। এই শীতকালে তুষারপাত, তুষার ঝড় নিত্য নৈমিত্তিক ঘটনা। তাই প্রকৃতির এই ঘটনাকে দুর্যোগ না মনে করে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন সবাই। তাই আগামী কয়েক মাস যে তুষারপাত হবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তুষারপাতের আরও খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। এই মুহূর্তে যে বিষয়টি চলছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে, সেটি হচ্ছে যে পরিমাণের বরফ জমেছে প্রায় 1 ফুটের মতো, সেই বরফ পরিষ্কারের কাজে কিন্তু এখন ব্যস্ত রয়েছেন এই পূর্ব অঞ্চলীয় এলাকাবাসী। বাংলাদেশি যারা অভিবাসী এখানে রয়েছেন তারাও কিন্তু এই আবহাওয়ার মধ্যেই কিন্তু তারা নিজেকে মানিয়ে নিয়েছেন এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। অন্য পাশে আমি এইদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ি, আমার পেছনেও বিভিন্ন গাড়ি কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ প্রতিটা গাড়ির কাছে এবং গাড়ির মধ্যে কিন্তু কয়েক ফুট বরফ জমেছে এবং বাসাবাড়ির সামনে যে পথ, ফুটপাত আছে, রাস্তা আছে, সেই রাস্তাগুলো কিন্তু বরফে আটকে গেছে। এখন প্রতিটা বাড়ির বাসিন্দাদের দায়িত্ব হচ্ছে তার বাড়ির সামনের অংশটুকু পরিষ্কার করা, কারণ যে সড়কগুলো আছে সেই সব বড় বড় সড়কগুলো পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে এখানকার শহর কর্তৃপক্ষের, কিন্তু প্রতিটি বাড়ির সামনের যে অংশটুকু সেটির কিন্তু পরিষ্কার করার দায়িত্ব বাসিন্দাদের, এবং সেটি যদি তারা না করেন তাহলে কিন্তু সিটি কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু জরিমানা করতে পারে। এজন্য সবাই কিন্তু তড়িঘড়ি করে যথাসম্ভব যত দ্রুততার সঙ্গে বাসার সামনের অংশ কিন্তু তারা পরিষ্কার করছে। এরকম একটি সময়ের মধ্য দিয়েই কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এই পূর্ব উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা সময় কাটাচ্ছেন এবং আগামী কয়েকদিন আরও বেশি ঠান্ডা হবে। পাশাপাশি আজকে শীতের এই যে প্রথম যে বরফ, যে তুষার ঝড় হলো, এই আগামী 3-4 মাস কিন্তু নিয়মিতভাবেই এই তুষার ঝড় হবে এবং তুষারপাত হবে। এই জন্য তারা শারীরিকভাবে যেন উষ্ণ থাকা যায়, সেজন্য গরম কাপড়, বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এই শীতকে, এই তুষারপাতকে কিন্তু বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি শুরু করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল,
সাপ্তাহিক ছুটির দিনে সৈকত নগরী কক্সবাজারে যেন পর্যটকের উপচে পড়া ভিড়। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সৈকতের যে সাগর তীর রয়েছে, সাগর তীরের 3 কিলোমিটার এলাকা জুড়ে পর্যটকের পদচারণার কারণে পা ফেলার কোনো জায়গা নেই, কানায় কানায় পরিপূর্ণ সাগর তীর। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর রয়েছে, সে সাগরে যে পর্যটক, সেই পর্যটকের দৃশ্যটা আপনাদের একটু দেখাতে যাচ্ছি। যে সমুদ্রের ঢেউ রয়েছে, সে সমুদ্রের ঢেউর সাথে কিন্তু পর্যটকরা মেতে আছেন। এই দৃশ্য আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এখানে সব বয়সের মানুষই কিন্তু আনন্দ আর হই হুল্লোড়ে মেতে আছেন। সকাল থেকে যারা এখানে এসেছেন তারা একটু ঠান্ডা থাকলেও, এখন শীত মৌসুম, ঠান্ডা থাকলেও তারা এই প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তারা সাগরে নেমে পড়েছেন। এবং সকাল 8টা থেকে যারা এখনও গোসল করছে তারা এখনও পর্যন্ত 12টা বেজে গিয়েছে, তারপরেও কিন্তু এখনও পর্যন্ত তারা সমুদ্র স্নানে নিয়োজিত রয়েছেন। এখানে যারা লাইফগার্ড কর্মীরা রয়েছেন তারা অনেককে যে সমুদ্রের ঢেউ বেড়ে যাওয়ার কারণে অনেককে সতর্ক করছেন, তারপরেও তারা কিন্তু মানছেন না। সমুদ্রের যে আনন্দ, সেই আনন্দ তারা উপভোগ করছেন। অন্যদিকে যে সাগর তীর রয়েছে, সেই সাগর তীরে কিন্তু আমরা যে কয়েকটি টাওয়ার রয়েছে, টাওয়ারে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে যারা পর্যটকরা যাতে নিরাপদে সমুদ্র স্নান করতে পারে। এখানে যারা আগত পর্যটকরা রয়েছেন, পর্যটকদের সাথে কথা বলেছিলাম। পর্যটকরা যে বিষয়টি বলছে, আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্র এবং শনি, এই 2 দিনকে কেন্দ্র করে তারা গতকাল রাতে ঢাকা থেকে বিভিন্ন গাড়ি যুগে কক্সবাজার এসে আজকে সকালে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর তারা হোটেলে না উঠে সরাসরি সমুদ্র সৈকতে নেমে এসেছেন এবং তারা এখানে আনন্দ করছেন। অনেকে বলছেন যে দীর্ঘ সময় যে ঘরে শহরের যে জীবন, সে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে এসেছেন এবং সে ছুটে আসার যে পরিপূর্ণতা সেটি সমুদ্র সৈকতের নীল জলরাশিতে তারা খুঁজে পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর যে বিপুল সংখ্যক পর্যটক শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, আরও যে ইনানি, হিমছড়ি এবং দরিয়ানগর সহ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রয়েছে, সেখানেও কিন্তু ভিড় করছে। সেখানেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন বলে আমাদেরকে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছেন। তবে একটি বিষয় বলে রাখি, এখানে যারা পর্যটকরা এসেছেন তারা কিন্তু যে করোনার যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, সেটি অনেকে মানছেন না, আবার সামান্য সংখ্যক মানুষ করোনার এই যে মাস্ক পরার যে নির্দেশনা সেটি মানছেন। তবে পর্যটক আসাতে এখানকার হোটেল মুটেল সব কিন্তু রমরমা একটি ব্যবসায় পরিণত হয়েছে। তারা খুবই খুশি যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছেন। তো এমদাদ, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। তিনি জানাচ্ছিলেন পর্যটকদের উপচে পড়া যে ভিড় এবং তারা আনন্দ উল্লাস করছে তারই সবশেষ খবর। দেখছেন সমস্যা সংক্রমণে থমকে গেছে বিশ্ব শ্রম বাজার, যার মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশেও। চাকরি হারানো সহ নানা চ্যালেঞ্জের মুখে দেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রায় 4 লাখ কর্মী। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুখবর মিলবে না। এমন অনিশ্চয়তায় রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ও মানব পাচার বেড়ে যাওয়ার শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে প্রবাসী কল্যাণ সচিব মনে করেন রেমিটেন্সে ধস নামবে না। প্রসূন আশিস জানাচ্ছেন বিস্তারিত। যে টাকাগুলো ছিল আমরা তো প্রথম 2 মাসই শেষ করে ফেলেছি, 10 মাস চলতেছে, আমাদের কোনো ওরকম অর্থ নাই যে আমরা ফ্যামিলিকে যোগান দেব। ছুটি কাটাতে দেশে আসায় করোনার কারণে কর্মস্থল মালয়েশিয়ায় ফিরতে পারেনি সাভারের জসিমউদ্দিন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ছুটি কাটাতে দেশে এসে কর্মস্থলে ফিরতে পারেননি প্রায় 1.5 লাখ প্রবাসী। অপরদিকে মহামারীর কারণে চাকরি হারিয়ে প্রায় 3.5 লাখ কর্মী দেশে ফিরেছেন। এছাড়া আরও 1 লাখের বেশি কর্মী ভিসা প্রক্রিয়া শেষে বিদেশে যাওয়ার অপেক্ষায়, যাদের দিন কাটছে নানা অনিশ্চয়তায়। আমি আসছিলাম করোনার আগেই, কষ্টটা একটু টের পাইনি, মানে কয়েক মাস, 3 মাসে আমার বাসা ভাড়া দিতে পারতেছি না। হাওলাত করে ঋণ করে খাইতেছি, কোনো অনুদান পাচ্ছি না, কারো সহযোগিতা পাচ্ছি না, আত্মীয় স্বজন টাকা পয়সা দেন, আমি কর্ম নাই, আমাকে কে হাওলাত দিবে? কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। যদি যেতে না পারি তাহলে আমরা দেশে একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে। করোনায় থমকে যাওয়া সৌদি আরব, মালয়েশিয়া, জর্ডান, ওমান সহ বাংলাদেশের নির্ভরশীল শ্রমবাজারগুলোতে কোনো সুখবর নেই। এই অবস্থা চলতে থাকলে দেশে রেমিটেন্স প্রবাহে ক্রমেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা কেউই জানি না কতদিন পর্যন্ত আসলে এই ধরনের রিক্রুটমেন্টটা বন্ধ থাকবে। রেমিটেন্সের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে।
এখন পর্যন্ত হয়তো আমরা সেটা আঁচ করতে পারছি না। যে কোনো বড় ক্রাইসিসের সময় তার আগের বছর থেকে ক্রাইসিসের বছরে রেমিটেন্সের ফ্লোটা বেশি থাকে, কিন্তু ক্রাইসিসটা যখন শেষ হয়ে যাবে তখন রেমিটেন্স ফ্লোটা কিন্তু আগের মতো আসবে না। অন্যদিকে বেকারত্বের চাপে প্রবাসে চাকরির লোভে মানব পাচারকারীদের পাল্লায় পড়ার আশঙ্কা তাদের। যারা ইতিমধ্যে এসেছে করোনা চলাকালীন সময়ে তাদের প্রায় 90% আবারও বিদেশে যেতে চায়। যদি তাদের এখানে যথাযথভাবে প্রস্তুত করা না হয় তাহলে লেবার ট্রাফিকিং এর সমূহ সম্ভাবনা থাকবে। তবে করোনা সংকটেও নতুন বাজারের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন প্রবাসী কল্যাণ সচিব। ক্রোয়েশিয়া, উজবেকিস্তানের মতো নতুন নতুন কিছু ক্ষেত্র করেছে। ওখানে লোক যাওয়ার সংখ্যা হয়তো লক্ষ লক্ষ বা হাজার হাজার হবে না। রেমিটেন্সের যেরকম রেকর্ড ছুঁয়েছে, কিন্তু এটা আবার পাতাল ছুবে এরকম আমি মনে করি না। দেশে ফেরা কর্মীদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বিকেলে বঙ্গবন্ধু কাপের ফাইনালে খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম। প্রতিপক্ষকে ফেভারিট বলছেন চট্টগ্রাম কোচ, লক্ষ্যে অবিচল মাশরাফি মাহমুদুল্লাহরা। পরিবেশ আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি উঁচু টিলাভূমি ধ্বংস করে আখাউড়া আগরতলা নির্মাণাধীন ডুয়েল গেইজ রেলপথ প্রকল্পের মাটির যোগান দিচ্ছেন স্থানীয় অসাধু ঠিকাদাররা। দিনে দুপুরে এসব পাহাড়ি মাটি কেটে নিলেও পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে অনেকটাই নীরব। তবে সময় সংবাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। জহুরুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্যে রিপোর্ট। দিনে দুপুরে আখাউড়া আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজের জন্য উপজেলার দক্ষিণ মিনারকুল গ্রামের উঁচু পাহাড়ি ভূমিগুলো পুকুরে পরিণত করা হচ্ছে। এসবের পেছনে কাজ করছে এক শ্রেণীর ভূমিক্ষেকো ঠিকাদার। দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব পাহাড়ের এমন করুণ ধ্বংসযজ্ঞ চলতে থাকলেও রহস্যজনক কারণে অনেকটাই নীরব পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসন। আখাউড়া রাজীব ভাই জায়গাটা কিনে নিয়ে হয়তো মাটিটা ইন্ডিয়া বাংলা যে রেললাইন হইতেছে, রেললাইনের যে মাটিটা কাজে লাগাইতেছে। উন্নয়নের নামে এই পাহাড়কে কেটে ফেলা, পাহাড়কে ধ্বংস করা, প্রকৃতিকে ধ্বংস করা, এটা অবশ্যই আমি মনে করি যে এটা একটা আইন বিরোধী কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটি আইনের আওতায় আনবে আমরা বিশ্বাস করি। তবে পাহাড় কাটা খারাপ উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পাহাড় কাটলে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং পাহাড় যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য নষ্ট হয়ে যাবে। পাহাড় কাটা আমি সঠিক জানি না, আমাকে বলো না, আমি খেয়াল করি। কিন্তু অভিযুক্ত ঠিকাদারের দাবি পাহাড় নয়, নিজের ভিটি জমি কাটছেন তিনি। জমি আমার, এখানে কোনো পাহাড়ি জমি কাটা হইতেছে না। এখানে ইন্ডিয়ান রেলের সরকারি কাজ, এগুলিতে কোনো ফসল হয় না, এই জন্য এগুলা জলাশয় করা। পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে স্থানীয় প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার নলেজে আসে নাই এখনো, আপনার কাছ থেকে শুনেছি, এটা আমরা অতি দ্রুত এই জায়গাটা ভিজিট করব। আইনে নিষিদ্ধ আছে পাহাড়ি ভূমি কাটার বিষয়, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আখাউড়া সীমান্ত অঞ্চলে অন্তত অর্ধশতাধিক পাহাড় ও ফসলি সমতল ভূমি উজাড় করে গভীর খাদে পরিণত করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজধানীর কাঁচা বাজারে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে নতুন আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। বিক্রেতারা বলছেন শীত ও কুয়াশার কারণে সরবরাহ কমায় কারণ। এদিকে শীতের সবজিতে লাভ বাজার দামও নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করছেন হরিপদ সাহা। এবছর পেঁয়াজের পরই বাজারে আলুর দাম হুহু করে বাড়তে থাকে। যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়ার এ প্রবণতা কমাতে সরকারের নানা সংস্থার তৎপরতার পর বেঁধে দেওয়া হয় সব পর্যায়ে আলুর দামও। তারপরও খুচরা বাজারে নির্ধারিত 35 টাকা কেজি দরে আলু মেলেনি। আশা করা হচ্ছিল নতুন আলু বাজারকে ঠান্ডা করবে, তবে শীত ও কুয়াশায় কমতে থাকা আলুর দাম আবারও বেড়েছে। বাজার 3 দিন আগে কম ছিল, বর্তমান বাজার একটু বেশি। এখন আমরা ব্যস্ত আছি এখানে 230 টাকা পাল্লা, 3-4 দিন আগে বেচি 200 টাকা পাল্লা বেচি। কুয়াশার কারণে হয়তো মাল উঠতে আসে না, ব্যাপারীরা মাল আনতে আসে না, এই কারণে মালটার দাম আরো বৃদ্ধি পাইছে। বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দাম এখনো খুব একটা কমেনি। বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। পুরানো দেশি পেঁয়াজ 60 থেকে 65 টাকা, আর আমদানির পেঁয়াজের কেজি 35 থেকে 40 টাকা। আমদানি করা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, আর আমাদের দেশিরা বিক্রি হচ্ছে 43-44, মাথায় 50 টাকা সর্বোচ্চ ভালোটা। কাঁচা বাজারে সবচেয়ে স্বস্তি শীতকালীন সবজিতে। সব রকম সবজির সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। বাজারে অনেক সরবরাহ আছে এবং দাম আগের চেয়ে অনেক কম মনে হচ্ছে। কারওয়ান বাজারে তো অনেক কম
বাইরের তুলনায়। আমাদের আশেপাশে যে সকল বাজার আছে ওই সকল বাজারে আমরা মানে অনেক কিছুর ডাবল দাম। সবজির দাম কমলেও পাইকারি আর খুচরা বাজারে দামের ফারাক এখনও বিস্তর। মালের ভিতরে তো কোয়ালিটি আছে, যেমন এটা হলো ভালো মাল, ভালোটা ভালো দাম, নর্মালটা নর্মাল দাম। আমার এই দোকানটা ভাড়া আছে মাসে 1000 টাকা, প্রতিদিনই 1000 টাকা ভাড়া। দুইটা স্টাফের বেতন হলো 1200 টাকা দৈনিক। আবহাওয়া অনুকূলে থাকলে সরবরাহ বাড়ার সাথে সাথে সবজির দাম আরও কমবে বলে মনে করেন বিক্রেতারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। বড়দিনের সময়টাতে টানা 4 দিন কড়া লকডাউনে থাকবে ইতালি। করোনা সংক্রমণ রুখতে এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তবে ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন হিসেবে পরিচিত এই সময়টাতে বাহারি রঙে সেজে ওঠে সমগ্র ইউরোপ, মেতে ওঠে উৎসব আনন্দে। প্রতি বছরের ডিসেম্বরের শুরুর আগেই শুরু হয় ইউরোপের সাজসজ্জা। রাস্তাঘাট গাছপালায় আলোর ঝলকানিতে সাজিয়ে তোলা হয়। কোভিড আগ্রাসনে এবার বড়দিনের উৎসব এবং উপহারে লাগাম টেনে ধরতে বাধ্য হচ্ছে ইতালি সরকার। বড়দিনের উৎসবের পরপরই 31st নাইট খ্রিস্টীয় নববর্ষকে বরণ করার যে মহা উৎসবে ভরে ওঠে ইউরোপ, সেটিও সংকুচিত করতে লকডাউন এবং রেড জোনের ঘোষণার পরিকল্পনা করছে ইতালি সরকার। ভ্যাকসিন চলে এসেছে, তো যখনই এটা বাস্তবায়িত হবে আমরা আশাবাদী যে আমাদের পুরাতন অর্থনীতি এবং মানুষের স্বাস্থ্যের যে সমস্যা সেটা আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো। ফুল ফুটুক আর নাইবা ফুটুক, ফাগুন এলে যেমন আসে বসন্ত, বড়দিনের আলোর সজ্জায় বা ক্রিসমাস ট্রিতে আলোকিত রশ্মিতে জলমল হয়ে ওঠে রাস্তাঘাট। এর ব্যতিক্রম হয়নি এবছরও, কেবল উৎসব আনন্দে মেতে ওঠা মানুষের অভাব। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। বঙ্গবন্ধু টি-20 কাপের খবর জানাবো। ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ জেমকন খুলনা। মিরপুরে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 4:30টায়। ফাইনালের মহারণকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে দুদল। এবারের আসরে শুরু থেকেই ছুটছে চট্টগ্রামের বাজির ঘোড়া। গ্রুপ পর্বে হেরেছে মোটে 1 ম্যাচে। প্রথম কোয়ালিফায়ারে এই খুলনার কাছে হারলেও পরের ম্যাচে ঢাকাকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। আসরের সর্বোচ্চ রান আর উইকেট শিকারী চট্টগ্রাম দলের, তাই অনেকটা এগিয়ে তারা। অন্যদিকে তারকা সমৃদ্ধ খুলনার বড় শক্তি টিম পারফরমেন্স। সাকিব না থাকলেও ফর্মে ফেরা মাশরাফি কিংবা রিয়াদ, ইমরুল, আরিফুলরা বদলে দিতে পারেন সব হিসেব নিকেশ। জানা গেছে ইনজুরিতে পড়া ওপেনার জাকির হাসান সুস্থ হয়ে ফিরছেন একাদশে। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আদায়, চূড়ান্ত হয়নি টোলের হার। ভারতের চেয়ে হাসপাতালের শয্যা সুবিধায় এগিয়ে বাংলাদেশ। রিপোর্ট ইউএনডিপির। সব রোগীর সমান সুযোগ নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। কয়েক ফুট পুরো বরফের চাদরে ঢাকা নিউ ইয়র্ক। রাস্তায় শিশুদের উচ্ছ্বাস, যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত করোনার টিকাদান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।